নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। শেষ পর্যন্ত কি একটা সেনা অভ্যুত্থান গোপনে হয়ে গেল বাংলাদেশে? বিগত দু একদিন ধরে সমাজ মাধ্যমে, যারা বাংলাদেশে সমাজ মাধ্যমে সক্রিয় তারা, আমাদের ভারতবর্ষের যারা সমাজ মাধ্যমে সক্রিয় তারা, এবং দু একটি জায়গাতে একটা প্রশ্ন চিহ্ন দিয়ে এই খবরটা প্রকাশিত হয়েছে, আলোচনা হচ্ছে যে বাংলাদেশে নিভৃতে একটা সেনা অভ্যুত্থান হয়ে গেছে। সেই সেনা অভ্যুত্থান অবশ্য ক্ষমতা দখলের লক্ষ্যে হয়নি। সেনাবাহিনীর ভিতরে বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নিজের পাকার অনেকটা মজবুত করেছেন। বাংলাদেশের সেনাপ্রধান রাওয়া কনভেনশন হলে কতগুলো বিস্ফোরক কথা বলেছিলেন, নির্বাচনের ব্যাপারে তার সুনির্দিষ্ট মত জানিয়েছিলেন এবং ইউনূসকে বলেছিলেন যে রোড ম্যাপ জানাতে। এবং তিনি ইউনূসকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেননি, বলেছিলেন ডক্টর ইউনূস। কার্যত তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন প্রধান উপদেষ্টাকে। কারণ সেনাপ্রধান বুঝে গেছেন যে ইউনূস বাংলাদেশে নির্বাচন করাতে চায় না। ইউনূস যখন জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে আমেরিকা গেছিলেন, তখনই সেনাপ্রধান রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে নির্বাচনের টাইম ফ্রেম সম্পর্কে তার মতামত জানিয়েছিলেন এবং সেনাপ্রধান অভ্যুত্থানের 6 মাস পূর্তিতে প্রথম আলোকে দেয়া একটা সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের উপর তার ক্ষোভ গোপন রাখেননি। এবং সেনাপ্রধান যে একটা আলাদা ক্ষমতার উৎস, সেটা কিন্তু বারবার দর্থহীন ভাষায় তিনি জ্বালিয়ে দিয়েছেন। সেনাপ্রধানের আপত্তিতেই ইউনূস এবং ছাত্ররা রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে পদ থেকে সরাতে পারেনি। যদিও অভ্যুত্থানের পর সেনা সরাসরি ক্ষমতাও দখল করেনি, তারা ইউনূসকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারকে সমর্থন জানিয়েছিল। কিন্তু সেই সরকার সব দিক থেকে ব্যর্থ বলে বাংলাদেশের মানুষও মনে করেন, সেনাবাহিনীও মনে করেন। এবং পারস্পরিক ঝগড়া কাদা ছোড়াছড়ি বন্ধ না হলে দেশের সার্বভৌমত্ব যে বিপন্ন হতে পারে সেটাও বলেছিলেন। এবং বলেছিলেন যে আমাকে সেই পথে যেতে বাধ্য করবেন না, আপনাদের আগেই সতর্ক করে দিচ্ছি। সেই পথ মানে সেনাপ্রধান ইঙ্গিত করেছিলেন সামরিক শাসনের। তারপর সেনাপ্রধান মধ্য আফ্রিকায় গিয়েছিলেন, যেখানে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী আছে। সেখানে একটা কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করে তিনি দেশে ফিরেছেন। এখান থেকেই জল্পনার সূত্রপাত। সেনাপ্রধান কিন্তু ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার বিমান নিয়ে নামেননি, তিনি তেজগাঁওয়ে নেমেছিলেন। কেন হঠাৎ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সেনাপ্রধান এড়িয়ে গিয়ে তেজগাঁওতে নামলেন, এই প্রশ্নটাই উঠছে। তাহলে কি একটা পরিকল্পনা ছিল সেনাপ্রধান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই তার বিরুদ্ধে ইউনূস পদক্ষেপ নিতে পারেন? সেটা আঁচ করেই তিনি তেজগাঁও বিমানবন্দরে নেমেছিলেন, যেটা সেনাপ্রধান মনে করেছিলেন তার পক্ষে অধিকতর সুরক্ষিত। 2, ভারতীয় সংবাদ মাধ্যমে লেখা হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল ফৈজুর রহমান, যিনি বর্তমানে ডিজিএফআই এর সর্বাধিনায়ক, ইউনূস তাকে করেছেন ঘোষিত পাকিস্তানপন্থী, আইএসআই এর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ আছে। এই লেফটেন্যান্ট জেনারেলের নির্দেশে মানে নেতৃত্বে বেশ কয়েকজন সেনাকর্তা ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি গেছিলেন। পাক সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে দেখা করেন, বেশ কয়েকদিন ছিলেন। রাওয়ালপিন্ডিতে সেনা সদরে যান, ইসলামাবাদে যান। তারপরেই আমরা দেখি আইএসআই এর ডিজি বাংলাদেশে এলেন, রেড কার্পেট বিছিয়ে তাকে অভ্যর্থনা জানানো হলো। জসিমউদ্দিন রহমানি, আন্তর্জাতিক সন্ত্রাসবাদী, তার সঙ্গে রংপুরে গিয়ে মিটিংও করলেন। এবং লালমনিরহাট, যেখানে বাংলাদেশ বিমান বাহিনীর একটা পরিত্যক্ত এয়ার স্ট্রিপ আছে, সেটাকে রিনোভেট করার পরিকল্পনাও হচ্ছে। এখন এই লেফটেন্যান্ট জেনারেল ফৈজুর রহমান বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে
অপসারণ করতে চান। সেই জন্য তিনি সেনাবাহিনীর ভিতরে ক্ষমতা বৃদ্ধি করতে চাইছিলেন, কুক করতে যাতে সুবিধা হয়, এবং ইউনূসের অন্তর্বর্তী সরকার তার সমর্থনে ছিল। সেনাপ্রধান সেটা আঁচ করেই যতদূর খবর পাওয়া যাচ্ছে যে লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর রহমানকে কার্যত নজরবন্দি করে রাখা হয়েছে। বাংলাদেশের কোনো প্রথম সারির সংবাদ মাধ্যমে এই খবরটা নেই, কিন্তু কিছু যে একটা হয়েছে, এভরিথিং ইজ নট হাঙ্কি ডোরি ইন বাংলাদেশ আর্মি, দ্যাট ইজ ক্রিস্টাল ক্লিয়ার। ফাইজুর রহমানকে গৃহে অন্তরীণ করা হয়েছে নাকি হয়নি, এই গুজবটা উঠছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. সেনাদের মুখপাত্রদের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, বলা হয়নি এটা গুজব, সর্বৈব মিথ্যে। আবার এই ঘটনার সত্যটাও স্বীকার করা হয়নি। দেখুন, এখন সেনাবাহিনী তো আর ওইভাবে ক্ষমতা দখল করবে না, কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে র্যাডিক্যাল এলিমেন্ট অনেক আছে। আবার র্যাডিক্যালাইজেশন হয়নি এমন সেনা অফিসাররাও আছেন। সেই সেনা অফিসাররা ওয়াকারুজ্জামানের পক্ষে আছেন। ভারতবর্ষের সেনাপ্রধান কি বলেছেন? যে বাংলাদেশে সেনাবাহিনীর সঙ্গে তাদের যোগাযোগ আছে, সম্পর্ক ভালো। বাংলাদেশের সেনাপ্রধান প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করার কথা বলেছিলেন, ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে তাদের যোগাযোগ আছে সেটাও বলেছিলেন, এবং ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক থাকলে বাংলাদেশ মায়ানমার সীমান্তে অস্থিরতা কমবে, এ কথাও তিনি বলেছেন। ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী একই কথার পুনরাবৃত্তি করেছেন। অর্থাৎ বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান ভারতের সঙ্গে যোগাযোগ রেখে চলতে চান, ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করতে চান। কিন্তু লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর রহমান, যিনি বর্তমানে ডিজিএফআই এর মহানির্দেশক, তিনি কিন্তু ঘোর ভারত বিরোধী এবং ঘোষিত পাকিস্তানপন্থী। তিনি পাকিস্তানের সঙ্গে দহরম মহরম সম্পর্ক চান। এটা সেনাবাহিনীর অনেকেই মানতে পারছে না। আবার সেনাবাহিনীর মধ্যে যে র্যাডিক্যালাইজড অংশটা আছে, যারা জামাত অনুসারী, তারা ফাইজুর রহমানের পক্ষেই আছেন এবং তারা ওয়াকারুজ্জামানের অপসারণ চাইছেন। এইটা আঁচ করেই সম্ভবত ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর মধ্যে কিছু পদক্ষেপ করেছেন, যাতে এই ধরনের চেষ্টা অঙ্কুরেই বিনষ্ট করা যায়। দেখুন, বাংলাদেশের সেনাবাহিনী ইউনূস সরকারকে সমর্থন করছে, এখনো করছে, কিন্তু সেনাবাহিনী একটা জিনিস বুঝছে যে তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়েছে, আইন শৃঙ্খলা রক্ষার কাজে তারা আছে, কিন্তু পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। বাংলাদেশ নরক দেশ, ধর্ষণের দেশ হিসাবে পরিণত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা লাঠি সোঁটা নিয়ে পথে নেমেছেন ধর্ষণকারীদের বিচার চাইতে। স্বরাষ্ট্র উপদেষ্টা এখন মুখ বন্ধ করে আছেন। একবার মধ্যরাতে সাংবাদিক বৈঠক করলেন, সবাই ভেবেছিল বিরাট কিছু হবে, হয় তিনি পদত্যাগ করবেন, কিন্তু সেসব তিনি কিছু করেননি। তিনি বলছেন যে ধর্ষণকারীদের বিচার হবে। কার্যত আইন শৃঙ্খলা পরিস্থিতি বলে বাংলাদেশে কিছু নেই। আবার ওয়ালকার তুর্ক, যিনি রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, তিনি বলেছেন বিবিসি ওয়ার্ল্ডকে দেওয়া সাক্ষাৎকারে যে বাংলাদেশ সেনাবাহিনীকে তারা হুমকি দিয়েছিলেন যে গণ অভ্যুত্থানের সময় বাংলাদেশের সেনাবাহিনী অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে যদি বল প্রয়োগ করে, তাহলে রাষ্ট্রপুঞ্জে শান্তিরক্ষা বাহিনীতে যোগদানের বিষয়টি চিরকালের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর জন্য বন্ধ হয়ে যাবে। দেখুন, মোটা টাকার বেতন এবং আনুষঙ্গিক সুযোগ সুবিধার জন্য বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে ওই রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা বাহিনীতে যোগদানের বিপুল আগ্রহ আছে। কিন্তু অভ্যুত্থানকারীদের উপর সেনাবাহিনী যদি বল প্রয়োগ করত, হতাহত হতো। ওয়ালকার তুর্ক বলেছিলেন যে দেশের মানুষের উপর যে সেনাবাহিনী বল প্রয়োগ করে, তাদেরকে রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা বাহিনীতে নিয়োগ করা হবে না। তার এই হুমকির জন্যই নাকি বাংলাদেশের সেনাবাহিনী শেষ দিকে কার্যত হাত গুটিয়ে নিয়েছিল। এটা দাবি করেছেন, বিস্ফোরক দাবি।
তাহলে বাংলাদেশ সেনাবাহিনীর আনুগত্য কাদের প্রতি? রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা বাহিনীতে যোগদানই কি তাদের একমাত্র লক্ষ্য, নাকি দেশের নির্বাচিত সরকার, যে সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানে জঙ্গি, জেহাদি, বিদেশি শক্তিরও হাত আছে, সাধারণ মানুষের যোগ ছিল, সেই অভ্যুত্থানকে রোখা? নিজের দেশের মানুষের উপর গুলি চালাতে পারবো না, ঠিক আছে, আমি সেটা নিয়ে কোনো রকম দ্বিমত পোষণ করছি না, কিন্তু তা সত্ত্বেও সেনাবাহিনী আরো দায়িত্বশীল ভূমিকা নিতে পারত। এখন প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রপুঞ্জের লোভনীয় চাকরি তাদের কাছে বেশি আকর্ষণীয়, দেশের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই? সেনাবাহিনীকে নিয়ে একটা বিতর্ক উঠেছে। এই রকম যখন প্রেক্ষিত, তখনই সেনাপ্রধান তার বিরুদ্ধে যে চক্রান্ত হচ্ছে এটা সবাই জানে। বাংলাদেশের গণমাধ্যম সেনাবাহিনী নিয়ে খবর খুব একটা করে না, কোনো এক অজ্ঞাত কারণে সেনাকে তারা সব বিতর্কের ঊর্ধ্বে রাখতে পছন্দ করে। পাকিস্তানে, বাংলাদেশে, সব জায়গায় এই রীতি, কারণ দুটো দেশই সেনা শাসন দেখেছে। সেনা তাদের কাছে এক অদ্ভুত কি বলবো আর কি, একটা সম্ভ্রম, একটা ভীতি সেনাবাহিনীর প্রতি আছে। সেজন্য সেনাবাহিনীর খবর তারা খুব সন্তর্পণে করে, অনেক লাগ ঢাক করে করে। কিন্তু সমাজ মাধ্যমে অনেকে সক্রিয় হয়েছেন, আমাদের দেশেও হয়েছেন, তারা কিন্তু পরিষ্কার ইঙ্গিত দিচ্ছেন নীরবে একটা সেনা অভ্যুত্থান হয়ে গেছে ঢাকা ক্যান্টনমেন্টে, এবং ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর উপর তার কর্তৃত্ব আরো মজবুত করেছেন এবং বিদ্রোহী সেনাকর্তাদের শাস্তির মুখে পড়তে চলেছেন। জানি না সত্যি কিনা, কিন্তু যা রটে তা কিছুটা বটে। বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে যে মন্থন চলছে সেটা কিন্তু কোনো গোপন বিষয় নয়, সবাই জানে।